হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমরা আছি হচ্ছে দিরাঙে। তো এরপরে কোথায় কোথায় যাবো, কী করবো সব দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আজকে আবার অরুণাচলের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো এই যে এটা হচ্ছে আমাদের দিরাঙের হোমস্টে থেকে কামিং রিভারটা দেখা যাচ্ছে। তো হোমস্টে থেকে পাশের এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। আর আমাদের এই হোমস্টেটাও শহর থেকে কিন্তু বেশ কিছুটা দূরে। তো এখানে একটা কথা শুনলাম যে এখানে নাকি কোনো মানুষ যদি মারা যায় তাহলে নাকি 104 পিস করে এই যে নদীগুলোতে ভাসিয়ে দেয়। তো এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো আমরা আমাদের ড্রাইভারের থেকে এই কথাটা শুনলাম, জানি না এটা কতটা সত্যি। এখানকার নাকি এটাই রীতি। এই হোমস্টেটার নাম হচ্ছে সাঙ্গাল হোমস্টে বা নিউ দিরাং হোমস্টে। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই জায়গাটা কিন্তু আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। এই জায়গাটা থেকে যেতেই ইচ্ছা করছে না। তো আজকে আমরা সাইট সিন করতে করতে যাব তাওয়াং। তো প্রথমে আমরা যাচ্ছি হট স্প্রিং দেখতে। এই যে এটা হচ্ছে হট স্প্রিং যাওয়ার রাস্তা। এটা আমাদের হোমস্টে থেকে মোটামুটি 5 মিনিটের ডিস্টেন্স। হট স্প্রিংয়ে যাওয়ার জন্য হচ্ছে টোটাল 100টা সিঁড়ি পড়ে। তো এই যে এরকম সরু সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে। তবে এই যে হট স্প্রিং যাওয়ার সময় এই যে ভ্যালির যে সৌন্দর্যটা, এটাও কিন্তু খুব সুন্দর। আর এই হলো সেই হট স্প্রিং। এখানে স্নান করলে 500 টাকা আর পা ডোবালে 50 টাকা। তো যাই হোক, দূর থেকে আমরা দেখেই চলে এসেছি। দরকার নেই এখানে গরম জলে স্নান করে পুণ্য অর্জন করার। এই যে এইটা হচ্ছে সেই হট স্প্রিং। গরম জল, তবে এখানে এন্ট্রির জন্য 50 টাকা করে দিতে হবে। এখানে এসে হট স্প্রিংটা ভালো নাই লাগুক, কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো আপনারা অন্তত এই জায়গাটা একটু সামনে থেকে দেখার জন্য এখানে আসতে পারেন। তো হট স্প্রিংটাতে বিশেষ দেখার কিছু নেই, কিন্তু এই চারপাশটা খুব ভালো লাগবে। আমরা এখন এখানে রাস্তায় ব্রেকফাস্ট করতে গিয়েছি। অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্টের মানে সব কিছুরই খরচা এত বেশি, আমরা যে কারণে হোমস্টেতে ব্রেকফাস্ট করিনি। আমাদের হোমস্টেতে বলেছিল যে 2 পিস পাউরুটির স্লাইস আর একটা ডিম দেবে, অমলেট দেবে, সেটা 150 টাকা। আর এমনিতে লাঞ্চ ডিনার 300 টাকা করে। এই জন্য আমরা এখন রাস্তায় দেখছি যে কীরকম কী ব্রেকফাস্ট পাওয়া যায়। যদিও আমরা একটু ম্যাগি করে বেরিয়েছিলাম, ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম। তো এখানে 2 পিস লুচি আর তরকারি হচ্ছে 80 টাকা করে। তো এখানে সবকিছুরই অনেক দাম। এই হচ্ছে আমাদের 80 টাকার পুরি সবজি। এই যে এটা হচ্ছে শুটকি মাছের আচার। তো এটা হচ্ছে একটা ছোট্ট মার্কেট, এখানে অনেক কিছুই বেশ পাওয়া যাচ্ছিল দেখলাম। তো আমরা এখন সিলাবাসের কাছে একটা আর্মি ক্যান্টিনে এসেছি। এখানে দেখলাম এই আর্মি ক্যান্টিনের খাবার দাবার গুলো কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। এগুলো যেরকম 30 টাকা করে। তবে আর্মি ক্যান্টিনের খাবার কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সব থেকে বেশি আমরা পাচ্ছিলাম আর্মি ক্যান্টিনে ধোসা আর আলুর পরাঠা। তো বাইরে ওয়েদার ভীষণ খারাপ হয়ে গেছে, আর জানিও না যে কখন লাঞ্চ করব বা কোথাও লাঞ্চ করার সুযোগ পাবো কিনা। তো সেই জন্য আমরা এই বৈশাখী থেকেই আমরা ধোসা, ব্রেড পকোড়া এসব খেলাম। তো এখন আমরা এসে গেছি সেলা লেকে। তো ওয়েদার ভীষণ খারাপ, তো সেই জন্য এখানে ভালো করে কোনো ফটোই তোলা হলো না। তবে এই জায়গাটা বেশিরভাগ সময় এরকম ক্লাউডি ওয়েদারই থাকে। আর এই যে এইটা হলো সেলা লেক। তো অরুণাচলের একটা মোস্ট ইম্পর্টেন্ট স্পট হচ্ছে এই জায়গাটা। আপনারা উইন্টারে এলে এই জায়গাটাতে কিন্তু বরফ পাবেন অনেক। এই জায়গাটার উচ্চতা হচ্ছে 13,700 ফিট। আর এখান থেকে আমরা যেখানে যাব মানে তাওয়াং, সেটা হচ্ছে 10,000 ফিটের মতো। 1941 সালে ভারত আর চীনের যুদ্ধের সময় ভারতীয় সেনা যশবন্ত সিং রাওয়াত একাই কিন্তু যুদ্ধ করেন টানা 72 ঘন্টা, স্থানীয় মহিলা সেলা এবং নুরার সাহায্যে। এবং তখন চীনা সৈন্যরা ভেবেছিল যে ওখানে অনেকজন আছেন, কিন্তু আসলে যশবন্ত সিং রাওয়াত একাই ছিলেন ওই দুজন মহিলার সাথে। তো এরপরে এই যুদ্ধে যশবন্ত সিং রাওয়াত এবং সেলা শহীদ হন। তো এই সেলার নাম অনুযায়ী ওই জায়গাটার নাম হয়েছে সেলাপাস। তবে এখানে একটা প্রেমের কাহিনীও আছে। শোনা যায় এই যশবন্ত সিং রাওয়াতকে সেলা গোপনে ভালোবাসতেন। অ্যাকচুয়ালি ভারত চীনের যুদ্ধের সময় এই সেলা নিযুক্ত ছিলেন সৈন্যদের জল আর খাবার দেওয়ার জন্য।
তো তখনই মনে মনে ভালোবেসে ফেলেছিলেন জসবন্ত সিং রাওয়াতকে। তো এখান দিয়ে যেতে যেতে অনেক ছোটো ছোটো ওয়াটারফলসও পড়েছিল, তো সেই ভিডিওগুলো আমি আর পেলাম না, ওই জন্য অ্যাটাচ করতে পারলাম না। তো এখন আমরা এসেছি যশবন্তগড় মেমোরিয়াল, ওয়ার মেমোরিয়াল। তো এখানে জসবন্ত সিং রাওয়াতের ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে, এছাড়া ভারত চীনার সীমান্তের বিভিন্ন ম্যাপ এইসবগুলোও আছে, অরুণাচলের বিভিন্ন জায়গা এইসবের ম্যাপ, ভারত চীনের যুদ্ধের সময় চীনের সেনারা কতদূর পর্যন্ত চলে এসেছিল, এই সব কিছু এখানে দেওয়া আছে। এদিকটা হচ্ছে একটা হেলিপ্যাড আছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এর ভেতর থেকে হচ্ছে যুদ্ধগুলো হয়েছিল। এই পাহাড়ের হচ্ছে এই যে ভ্যালিটার, এরই বিভিন্ন ধরনের এই যে খোপ খোপ জায়গাগুলো আছে, এখান থেকে হচ্ছে যশবন্ত সিং রাওয়াত একজন সৈন্যই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফায়ারিং করছিল। তো যে কারণে হচ্ছে চায়নার যে সেনাবাহিনী তারা ভাবছিল যে অনেকজন আছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি একাই ছিলেন। তো এরপরে আমরা যাচ্ছি জাং ওয়াটারফলস দেখতে। তো অসাধারণ একটা ওয়াটারফলস, এর আর একটা নাম হলো নুরানাং ফলস। স্থানীয় মনপা মেয়ে নুরার নাম অনুযায়ী কিন্তু এই ওয়াটারফলসের নাম হয়েছে নুরানাং ফলস। ভারত চীনের যুদ্ধের সময় জসবন্ত সিং রাওয়াতকে যে নুরা সাহায্য করেছিলেন সেলার সাথে, তো সেই নুরার নাম অনুযায়ী হয়েছে। তো আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটাই বিকাল হয়ে গিয়েছিল, মানে আরেকটু কিছুক্ষণ থাকলেই সন্ধে হয়ে যেত। তো এই সময়টা বলে না সেরকম এখানে আলো আমরা পাইনি, যে কারণে ফটো বা ভিডিও কোনোটাই খুব একটা ভালো ওঠেনি। তো আপনারা যদি সকাল সকাল যান, একদম রোদ ঝকঝক করছে, তো সেই সময় কিন্তু এটা খুব ভালো হবে। তো রাত হয়ে গেছে, তাওয়াঙ্গে পৌঁছে গেছি আমরা। রাত্রেবেলা এখন ডিনার নিয়ে নিয়েছি। এই যে এগুলো হচ্ছে 20 টাকার রুটি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এটা হচ্ছে একটা সরকারি বাস তাওয়াংয়ের। তো আজকে যাব আমরা বুমলা পাস, ভারত চীন বর্ডারে। আচ্ছা, আপনাদের একটা কথা জানিয়ে দিই, বুমলা পাসে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে গাড়ি বুক করে রাখতে হয় আগে থেকে। সেই গাড়ির পারমিটের জন্য 5,000 টাকা করে দিতে হবে। আর সাথে অরুণাচলের জন্য যে আইএলপি বানানো হয়েছিল, ইনার লাইন পারমিট, সেটাও কিন্তু রাখতে হবে। তবে তাওয়াংয়ে অন্যান্য জায়গায় ঘোরার জন্য কিন্তু এই গাড়িটা লাগবে না, শুধুমাত্র এই বুমলা পাসে যাওয়ার জন্য এই আলাদা গাড়িটা লাগবে। এই বুমলা পাসে যাওয়ার এই যে রাস্তাটা কি সুন্দর দেখুন চারপাশটা। তো এটা হচ্ছে পিটিসো লেক বা পাটসো লেক। তো বুমলা পাসটা হচ্ছে মেনলি ভারত আর চীনের বর্ডার, আর্মি ক্যাম্প আছে চারিদিকে, এগুলো সব রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে এরকম বেশি ভিডিওগ্রাফি করা যায় না। এখানের পাহাড়টা দেখুন কি সুন্দর রঙিন হয়ে আছে। এই বুমলা পাস যাওয়ার এই রাস্তাটা এত সুন্দর, আর এখানে যেহেতু কিছুদিন পরেই হচ্ছে বরফ পড়ে যাবে, আস্তে আস্তে ওয়েদারও চেঞ্জ হচ্ছে, ওই জন্য এখানের এই সবুজ যে ফার্ন জাতীয় যে গাছগুলো, সেগুলো কিন্তু হলুদ বা লাল লাল কিন্তু হয়ে গেছে, আর যে কারণে চারপাশটা আরও সুন্দর দেখতে লাগছে। এই যে এখানে আর একটা লেক আছে, আর এই জায়গাটা দেখুন কি অসাধারণ না, বেশ রঙিন একটা পাহাড়, যেন মনে হচ্ছে কেউ তুলি দিয়ে রং করে দিয়েছে, খুব নিখুঁতভাবে যেন রং করা, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তো এরকম আপনারা বুমলা পাস যেতে যেতে এরকম অনেকগুলো লেক পাবেন পাশে ছোট ছোট। তো এখন আমরা প্রায় বুমলা পাসের কাছে চলে এসেছি, এইখানে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে। এই যে এবার আমরা হেঁটে হেঁটেই ভেতরে চলে এসেছি, এখানে চেকিং আছে। এখানে এই যে ঘড়িটা দেখছেন, একটা হচ্ছে ইন্ডিয়ার টাইম আর একটা হচ্ছে চায়নার টাইম। আর এই দেখুন আনএক্সপেক্টেডভাবে হালকা করে স্নোফল হচ্ছে, মানে যেটা আমরা ভাবেইনি। মানে এই এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, ওই বর্ডার ওই দিকটা হচ্ছে চায়না, ওই দিকটা গিয়ে ফটো তোলা যাবে, কিন্তু তার জন্য হচ্ছে 500 টাকা করে টিকিট কাটতে হবে। তবে আমরা আর সেটা করিনি। স্নোফল দেখে কেউই ঠিক থাকছিল না, সবাই যে যার মতো ফটো তুলেছে, ভিডিও করেছে। তো এই যে জায়গাটা এত ভালো লাগছিল, এই স্নোফলটা হঠাৎ পেয়ে যাবো বুঝতেই পারিনি। তবে বলি, এটা যেহেতু হাই অল্টিটিউড, এটা হচ্ছে 15,200 ফিট, এই জন্য কিন্তু এইরকম ওয়েদারে এখানে কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু আবার যদি রোদ দেখা যেত তাহলে কিন্তু এতটা বেশি কষ্ট হতো না।
তো আমার তো এখানে ভীষণ কষ্ট হয়েছে, আমি খুব একটা ভালো করে ফটো ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এরকম হালকা স্নোফল দেখে না আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি, যতই শরীর খারাপ লাগুক যাই করুক শ্বাসকষ্ট, তাও যতটা পেরেছি ভিডিও করে নিয়েছি। তার ওপর তো ঠান্ডায় যা কাঁপছিলাম। তবে আবার কিছুক্ষণ পরেই দেখছিলাম যে একটু ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছিল, এই যে দেখুন বেশ সুন্দর আকাশ দেখা যাচ্ছে, নীল আকাশ। তবে তারপরে আমরা যখন এখান থেকে নামছিলাম তখন দেখলাম যে এই রকম বেশ কিছু জায়গায় ভালোই স্নোফল হয়েছে, ওই জন্য বেশ একটা হালকা লেয়ার পড়ে গেছে স্নোয়ের। প্রথমে না আমরা যেন বুঝতে পারিনি, আমরা ভাবলাম হয়তো কেউ পাহাড়ে সাদা রং করে দিয়েছে। গাড়িটা স্পিডে কিছুটা চলে এসেছে, তারপরে আমার মনে হলো যে না এটা তো স্নো পড়েছে মনে হচ্ছে। তারপরে আমরা একটা জায়গায় একটু সাইড করে, কারণ ওই জায়গাটা যেখানে সেখানে গাড়ি দাঁড়াচ্ছিল না, যেহেতু বর্ডার এরিয়া, তারপর বেশ কিছুটা দূরে একটু গাড়িটা থামিয়ে আমরা এখানে নেমে একটুখানি স্নো নিয়ে খেলছিলাম। তবে এই জায়গাটা যেটা দেখাচ্ছি সেখানে বেশি ছিল না, যে জায়গাগুলো বেশি ছিল সেইখানে গাড়িটা আসলে সাইড করা যাচ্ছিল না। তবে আপনারা যদি ফেব্রুয়ারি মার্চ মাসে যান তো প্রচুর পরিমাণে আপনারা কিন্তু বরফ পেয়ে যাবেন। সেই সময় কিন্তু বরফের জন্য অনেক জায়গায় হয়তো এই বিশেষ করে বুমলা পাসের এইদিকে রাস্তা বন্ধও থাকতে পারে, কিন্তু আপনারা বুমলা পাসে যাওয়ার আগেই অনেক বরফ পেয়ে যাবেন। আমরা যেহেতু অক্টোবরে গিয়েছিলাম সেই জন্য আমরা সেভাবে বরফ পাইনি, কিন্তু মানে সৌভাগ্যবশত আমরা এই স্নোফলটা পেয়েছিলাম, সেই জন্য এরকম হালকা হালকা বরফ পেয়েছি। এই যে দেখুন এরকম উপরগুলোতেও, বা জানি না কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে, বেশ একটা সাদা কিন্তু লেয়ার পড়ে গেছে। এই দেখুন এখানে হচ্ছে আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পের এই যে মাথাগুলো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একটা কিন্তু বরফের একটা লেয়ার পড়ে আছে সাদা সাদা। এই দেখুন, তবে নিচে নামার পরে কিন্তু ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছে, এখন বৃষ্টিও হচ্ছে। তো এরপরে আমাদের মাধুরী লেক যাওয়ার কথা, তো জানি না যে কতটা যেতে পারবো, তার কারণ ওয়েদারটা এতটা বাজে হয়ে আসছে। এই ঠান্ডার সময় এই ওয়েদারে না তখন আর নেমে কিছু দেখতে ভালো লাগে না। তো এই দেখুন এই যে উপর থেকে দেখা যাচ্ছে মাধুরী লেক। যে আমরা নিচে কিছুটা নেমেছিলাম কিন্তু ওয়েদার এত বাজে, তো যে কারণে আর যাইনি, পুরোটা কিছুটা নেমে চলে এসেছি। আর উপর থেকে আমি দেখাচ্ছি, ওই জন্য বৃষ্টি হওয়ার জন্য না মাধুরী লেক যাওয়ার আগে এই রাস্তাটাতে পুরো একদম কাদা জল পুরো গড়াচ্ছিল, তো যে কারণে আর ইচ্ছা করছিল না যেতে পুরোটা। তো ওই জন্য আমরা উপর থেকেই দেখলাম। আর এই যে দেখুন এখানে হচ্ছে স্নো পড়ে আছে, তো বেশ মানে জোরেই বৃষ্টি হচ্ছে। তবে এইভাবে যে স্নোফলটা পাবো আমরা ভাবিনি, কারণ এই সময়টা নর্মালি পাওয়া যায় না। আর এমনিতে এখন ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখন নভেম্বর ডিসেম্বরেও সহজে বরফ পাওয়া যায় না এখানে। হ্যাঁ, এবার লাকিলি যদি কোনোভাবে এরকম স্নোফল হয় তাহলে তার পরে পরে যারা আসবেন তাহলে তারা বরফ কিছুটা পাবেন। দেখুন এই যে সামনের এই পাহাড়টা দেখুন একদম সাদা হয়ে আছে। তো এরপরে আমরা আমাদের এই হোটেলে চলে এসেছি, আমরা এখানে ছিলাম সঙ্গীতসর ইন, এই ফুডিং অ্যান্ড লজিংয়ে। আমরা এখানে খাবার খাইনি, একদিন খেয়েছিলাম, যা অল্প কোয়ান্টিটি দিচ্ছিল আর এর দামও প্রচুর, তো সেই জন্য খেয়েও পেট ভরছিল না, ওই জন্য আমরা বাইরে খাবো। এখানে একটা ভালো বাঙালি হোটেল আছে, তো সেইখানেই আজকে আপনাদের নিয়ে যাব। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এখানে যে মা কালী যে হিন্দু হোটেল আছে বা বাঙালি হোটেল আছে সেটা কিন্তু খুব ভালো। তো আমাদের তার আগে রুমটা দেখিয়ে, আমাদের এমনি রুম বাথরুম সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। যে মা কালী যে হোটেলটা আছে এটা কিন্তু মেন বাজারের কাছেই আছে, বাজারে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন, গুগল ম্যাপও দেখে নিতে পারেন। এখন আমরা বাইরে লাইনে দাঁড়িয়ে আছি, আর এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা এই যে খাবার পেয়ে গেছি, ভাত ডাল সবজি অ্যাকচুয়ালি 3-4 রকম ছিল, স্যালাড, এছাড়া আমরা মাংস নিয়েছিলাম, মিষ্টি ছিল, পায়েস ছিল। আসলে এত খিদে পেয়েছিল সেই জন্য সবটা ভিডিও করা হয়নি, এই কটাই দেখাচ্ছি। তো খিদে পেয়েছিল ওই জন্য আমরা খাবার পেয়েই খেয়ে নিয়েছি। আর এখানের এই ভেজ থালি কিন্তু 120 টাকা, ডাল সবজি সবকিছু যত ইচ্ছা খেতে পারে। যাই হোক, এরপর আমরা রাত্রেবেলা চাউমিন খেয়েছিলাম, অ্যাকচুয়ালি দুপুরে দেরি করে ভাত খেয়ে পেটটা ভারছিল। যাই হোক আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনারা যদি অরুণাচলে বেড়াতে গিয়ে থাকেন তাহলে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।